আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি ভালো আছি। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তারপর কি রেজিস্ট্রেশন আইনটা কি কঠিন মনে হইতেছে? না, রেজিস্ট্রেশন কঠিন মনে হয় নাই এখন পর্যন্ত। আচ্ছা ওই পরীক্ষার সিলেবাস ধরে ধরে পড়তেছি আর কি। আচ্ছা আহ, এত জোর দেওয়ার তেমন কিছু দেখতেছি না, আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা। আজকে এখন যেটা দেখাবো, হ্যাঁ, এরপরে দেখবেন যে জোর দিতে মন চাইবে। ঠিক আছে? এটার ভিতরে এমন কিছু জিনিস আছে, সেটা এখন আপনাদের দেখাবো আমি, যে আমরা তো ওই যে আপনি যেটা বললেন না, সিলেবাস দেখে দেখে পড়তেছি। জি জি আজকে আমরা দেখবো সিলেবাসের বাইরে কি আছে, আমরা ওটা দেখবো এখন। জি। ঠিক আছে? যে আচ্ছা সিলেবাস। ভাইয়া, জি জি, বলেন। যাবজ্জীবন তো সবসময় সশ্রম হয়। জি গতকালকে এটা বার কাউন্সিলে আসছে এই প্রশ্নটা, আপনি বলছিলেন আমাদের একটা ক্লাসের ফাঁক দিয়ে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমরা আচ্ছা রেজিস্ট্রেশন আইন নিয়ে আমরা গত ক্লাসে কি বলেছিলাম আপনাদের, যে 17 নম্বর ধারাটা আপনারা পড়বেন, সেটার সঙ্গে আমরা মিলিয়ে বাকি ধারাগুলো দেখবো, তাই না? জি। আচ্ছা, কে কি পড়েছেন আমাকে একটু জাস্ট একটা ভিউ বলবেন আর কি, যে আপনি 17টা পড়ে কি বুঝেছেন, তারপর আমি আমাকে শেয়ার করতেছি। 17টা পরে ভাইয়া, মানে দুইটা ক্যাটাগরি পাইছি, যেটাতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক আর যেটাতে রেজিস্ট্রেশন না করলেও চলে, আচ্ছা ঐচ্ছিক। আচ্ছা, এই দুটাই পেয়েছেন তাই তো? জি। আর কিছু পান নাই? 17তে এতটুকুই পাইছি মনে হচ্ছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন, মানে কেউ কি কিছু পড়েছেন? আসসালামু ভাইয়া, ভালো আছেন? বুঝলাম, জি। ভাইয়া আমি হচ্ছি একটা মানে ডিগ্রি হুকুমনামা এটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। এটা আমি না বুঝতে পারিনি, এখনো ক্লিয়ার হতে পারিনি। আচ্ছা, ডিগ্রিটা বাদ দেন, বাকি 17 ধারাটা পড়ে বুঝতে পারছেন কিনা? ধরেন ডিগ্রির একটা পয়েন্ট আপনি বোঝেন নাই, ওকে ডান। বাকিটা বুঝতে পারছেন? হ্যাঁ, বায়োডাটাটা একটু যদি বুঝে বলতেন। তাহলে বুঝছেন কি, মানে আমি আমি মনে হয় আমার প্রশ্নটা মনে হয় বুঝায় বলতে পারি নাই আপনাদের। আমি বলেছিলাম যে হ্যাঁ 17 নম্বর ধারাটা পড়ে বুঝেছেন কিনা, 1 নম্বর। আপনি যদি 17 নম্বর ধারাটা না বুঝে থাকেন, তাহলে বলবেন যে ধারার এই জিনিসগুলো বুঝি নাই, এটা অন্য জিনিস। আর একটা হচ্ছে বলেছিলাম কি, এটার সঙ্গে আনুষঙ্গিক যে ধারাগুলো আছে সেগুলো আমরা আজকে দেখবো বলেছিলাম। আপনি বলেছেন ঠিক এই কথা। বলছিলাম যে কিছুটা বোঝার চেষ্টা করছি, কিন্তু ওইভাবে প্রপারলি বুঝতে পারিনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কেন প্রপারলি বুঝতে পারি না আসলে এটার উত্তরটা আগে খুঁজি। ঠিক আছে? তারপরে আমরা আজকে পড়াটা শুরু করি আর কি। সেটা হচ্ছে, আমাদের এখানকার সবার আসলে উদ্দেশ্যটা কি বলেন তো? যে আমাদের ওই সিলেবাস দেখে যা আছে এইটুকু পড়বো, তারপরে পরীক্ষা পাশ করব, যদি কপালে থাকে বার কাউন্সিল পার হবে, তারপরে আমরা অ্যাডভোকেট হবো, তখন দেখা যাবে, এরকম চিন্তা ভাবনা আছে? নাকি অ্যাডভোকেটরা কি করে, কি না, করতেছে এরকম সেইটা চিন্তা দেখে ভাবনা। পড়বো না? আমি শেষ করি আগে। কেন বলতেছি এটা, এই যে আপনি বলতেছেন না চেষ্টা করতেছি, আসলে আইনের চেষ্টার কোনো ভ্যালু নাই, চেষ্টার ভ্যালুটা হচ্ছে বিগ জিরো। এই শব্দটা দ্বিতীয়বার, মানে যতদিন বেঁচে থাকবেন, যদি মনে করেন যে আইন অঙ্গনে থাকবেন, তবে এই শব্দটা ইউজ করবেন না। আর একটা জিনিস আমি সব সময় বলি, এবং নিজের বেলাতেও আমি এটা প্রয়োগ করি, সেটা হচ্ছে জানি তো, মনে হয় তো, চেষ্টা করেছি তো, তো তো টাইপের যত শব্দ আছে, এই শব্দগুলো ডিকশনারি থেকে কেটে ফেলা দিবেন। এখন যেটা জিনিস আপনাদের দেখাবো, দেখেন, এটা আমি মনে করছিলাম যে আপনারা একটু ঘেটে ঘুটে হয়তো দেখবেন যে রেজিস্ট্রেশন আইনটা আমাদের কি বার কাউন্সিলের সিলেবাস ভুক্ত না, শুধুমাত্র এলএলবি সেকেন্ড ইয়ারে আছে। কিন্তু এটা একটা এত একটা প্র্যাকটিক্যাল একটা আইন, যে আইনটার গুরুত্বটা এত বেশি যে বলে না যে উকিল সাহেবরা সবসময় ধান্দাবাদি নিয়ে থাকে, কোন কোন জায়গায় উকিল সাহেবরা শুধু কি মামলার ক্ষেত্রে ইনকাম করে, মামলা ছাড়াও কিন্তু উকিল সাহেবের আরো কিছু ক্ষেত্র আছে। সেটার মধ্যে একটা অন্যতম ক্ষেত্র হচ্ছে এই রেজিস্ট্রেশন আইনটা। মানে রেজিস্ট্রেশন আইনটা প্র্যাকটিক্যালি এতটা ইম্পর্টেন্ট, আপনাদের জাস্ট একটা শীট দেখাচ্ছি আমি। যদি আপনারা কখনো গুগল ঘেটে দেখেন যে রেজিস্ট্রেশন আইন বা নিবন্ধন
সংস্থা বলেন বা নিবন্ধন অধিদপ্তরের একটা ওয়েবসাইট আছে বাংলাদেশে, হ্যাঁ, সরকারের। যখন যে আইনটা পড়বেন চেষ্টা করবেন একটু এই আইন সম্পর্কে একটু গভীরে যাওয়ার, সিলেবাসই আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করবেন, এটাকে আসলে কিভাবে প্রয়োগ হইতেছে, কিভাবে। আরো যদি বাংলা ভাষায় বলি তাহলে এখান থেকে আমি ইনকাম করব কিভাবে, ইনকামের চিন্তাটা এখনই মাথায় সেট করে নেন, তাহলে আর সিলেবাসটাকে আপনাদের গাইডলাইন মনে হবে না, মনে হবে এখান থেকে আমাকে ইনকাম করতে হবে। ইনকামের চিন্তাটা যখন আসবে তখন দেখবেন আমি না বললেও দেখবেন যে আপনারা ওই গভীর পর্যন্ত যাবেন। তো যাই হোক, বাংলাদেশের যে দলিল রেজিস্ট্রেশন হয় না বিভিন্ন জায়গায়, আমরা রেজিস্ট্রেশন আইনে এখন দেখব এখন এই কত টাকার আসলে রেজিস্ট্রেশন হয়, মানে অ্যামাউন্টটা কত। এটিকে আপনারা কখনো এইভাবে দেখেছেন কিনা আমি জানি না, ওয়েবসাইটটার লিংক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, বা আপনারা গুগলে জাস্ট একবার শুধু সার্চ করলেই পেয়ে যাবেন যে এই যে জমি রেজিস্ট্রেশন হইতেছে, যে আমরা রেজিস্ট্রেশন আইন করতেছি, কোনটা রেজিস্ট্রেশন হবে কোনটা হবে না, আমাদের ধান্দাটা কোথায়, মানে খাঁটি বাংলা ভাষায় যে আমাদের ইনকামের সোর্সটা কোথায় হবে, বা সরকার এখান থেকে কত টাকা আসলে ইনকাম করতেছে, এটার একটা সামারি দেওয়া আছে ওয়েবসাইটে, হ্যাঁ। এবং সর্বশেষ এখানে দেওয়া আছে হচ্ছে 2000 ছোট করি, দেখেন 2009 থেকে 2010 এবং সর্বশেষ হচ্ছে 2023 থেকে 2024। 2023 থেকে 24-এর মোট রাজস্ব আয় কত টাকা কেউ বলতে পারবেন? 1 2 3 4 6 নম্বর কলামের একদম শেষে দেখেন কত টাকা কেউ দেখে বলতে পারবেন? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 150 কোটি। আর কেউ? আপনার ধারে কাছেও যান নাই, আর কেউ? মানে এটা বলতেছি কেন, মানে রেজিস্ট্রেশন আইনটা আসলে কেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, শুধুমাত্র পরীক্ষা পাশের জন্য না। আমরা দুদিন পরে আমরা ধরেই নিব আমরা অ্যাডভোকেট হয়ে গেছে, মানে এটা আমার সিনিয়র সবসময় এটা বলে আর কি, যে তুমি অ্যাডভোকেট না, তোমার এটা কে বলছে, এটা তুমি তোমার নিজের শুধু বলতেছো, এটা তুমি ধরো না তুমি অ্যাডভোকেট হয়ে গেছো, এবার বলো তুমি অ্যাডভোকেট হয়ে গেছো, আমার চেয়ার তোমার দিয়ে দিলাম, তুমি কি করবা বলো এবার। ঠিক আছে, আপনারা ওই রকম চিন্তা ভাবনাটা এখন থেকে নিয়ে আসবেন। সেটা হচ্ছে আমরা এখানে যেটা দেখতেছি যে সরকার কত টাকা ইনকাম করতেছে, আরেকবার একটু পড়ে দেখেন, আরেকবার একটু বলেন। সংখ্যাটা বলেন কতগুলো ডিজিট আছে। দেখতে পাচ্ছেন তো সবাই না? এবার 12টা আছে ভাইয়া। কত সংখ্যা কত হবে, অ্যামাউন্ট কত হবে এখানে? সংখ্যা 12টা সংখ্যা আছে এখানে। 15,000 কোটি, 15,000 কোটি। 15,000 কোটি আপ, কারেক্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে 15,004 কোটি 33,23,889 টাকা। এটা হচ্ছে এক বছরে ইনকাম করতেছে। কোথা থেকে? রেজিস্ট্রেশন থেকে। এই যে 15,004 কোটি টাকা, আমি যদি 15,000 কোটি টাকাও রাউন্ড ফিগার ধরি, যে 15 থেকে 16,000 কোটি টাকা, এর মধ্যে কি আমাদের উকিল সাহেবরা কিছু নেয় নাই? তারা যে প্রসেস করে তাদের কোনো কিছু হয় নাই, এখান থেকে হয়েছে। তার মানে হচ্ছে মামলার পাশাপাশি এটা বলে না কিছু কিছু বাই প্রোডাক্ট তৈরি হয় কোন একটা জিনিস তৈরি করতে গেলে, তো আমাদের রেজিস্ট্রেশন আইনটাও কিন্তু এরকম একটা বলতে পারেন যে ওয়ান কাইন্ড অফ বাই প্রোডাক্ট। তার মানে আইনজীবী মানে আমাদের মাথায় একটাই থাকে, মামলা টামলা নিয়েই থাকবো আমরা, শুধু ওইটা না, আনুষঙ্গিক আরো অনেক জিনিস আছে। এবং আমাদের এই মানে স্বল্প এক সিলেবাসে এরকম বেশ কিছু আইন এরকম অ্যাড করা আছে, মানে এই জন্য এই আইনগুলো হচ্ছে এতটা ইম্পর্টেন্ট। এবার আপনি দেখেন, এবার আপনি কি পড়বেন না পড়বেন এটা আপনার ব্যাপার, মানে কিভাবে পড়বেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার যদি টার্গেটটা থাকে আমি ইনকাম করব, তাহলে আপনি নিজেই খুঁটে খুঁটে বের করবেন যে কোথা থেকে আমি কিভাবে এটাকে আরো কি বের করতে পারবো। আর যদি এরকম ধান্দা না থাকে তাহলে আসলে এই অঙ্গনটা ছেড়ে দেওয়াটাই বেটার আর কি, কারণ এখানে খুব বোঝা মনে হবে, অনেক কঠিন মনে হবে। আচ্ছা, এখন আমরা দেখলাম কি বছরে দেখেন কতগুলো রেজিস্ট্রেশন হয়, তার ঠিক পাশের কলামে আমরা দেখতে পাচ্ছি। এটা তো বলতে পারবেন? জি, 31,25,000, আর একটু নিচে নিতে হবে 31,25,361। এটা হলো সারা বাংলাদেশের হিসাব। ঠিক আছে, এখন আপনারা চিন্তা করবেন আমাদের এখন মূল টার্গেটটা হবে রেজিস্ট্রেশন আইন থেকে কিভাবে আমরা ইনকাম করবো। আমরা মনে করেন আমাদের নিজস্ব চেম্বার সব আছে, মক্কেল টকেল সব আছে, আমরা এখন ইনকামে চলে গেছি, পড়াশোনা অনেক হয়েছে। ঠিক আছে,
এখন এখান থেকে আমরা কি কিভাবে আনবো? আপনি নর্মাল সেন্সে বলেন, কেউ একজন আসছে আপনার কাছে রেজিস্ট্রেশন করতে কোনো কিছু, তখন প্রথমে আপনি কি জানলেন? আপনি 17 নম্বর ধারাটা জানলেন যে কোনটা আমার রেজিস্ট্রেশন করতে হবে, কোনটা হবে না। এর পরের প্রসেসটা কি হবে? একজন অ্যাডভোকেট কি করে আসলে বলেন? আপনি আপনার মতো করে বলেন, বই দেখতে হবে না। আপনি যেটা বলবেন ওটাই ধারাতে আছে, ওটাই আইনে আছে। মানে আপনি যা এখন যেটা অনুমান করে বলবেন, কারণ আইন তো মানুষই লিখছে, আপনি চিন্তার সঙ্গে দেখুন ওনাদের চিন্তাও মিলবে যদি আপনি ওই আঙ্গিকে বলতে তারপরে পারেন। ভাইয়া দলিল লিখবে। দলিল লিখবে, হ্যাঁ আপনি বলতে থাকেন। তারপরে দলিল লিখে সেটা সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত ফি নিবে। আচ্ছা, তারপরে 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 তো ওই দলিলটা 3 মাসের মধ্যে দলিলটা ফাইনাল হবে। আচ্ছা, ফাইনাল হওয়ার পরে ফাইনাল কপিটা পার্টির কাছে চলে আসবে আচ্ছা, ওই ইয়ের মাধ্যমে, যিনি রেজিস্ট্রেশন করান আর কি, মুহুরি বলে এলাকায়, আচ্ছা, ওনার মাধ্যমে। আচ্ছা। তারপরে সেই দলিলের উপর নির্ভর করে আরেকটু বলি, আপনার দলিলটা রিজেক্ট করে দিল, নিল না। আপনার মোহরি অনেক সুন্দর সুন্দর করে লিখলো, ভালো কথা, ওটা নিল না, তখন কি করবেন? এই ধরনের ভাইয়া অভিজ্ঞতা হয় নাই। মানে অভিজ্ঞতার কথা তো বলতেছি না, আপনাকে অনুমান করে কথা বলতেছি। আপনার অভিজ্ঞতার তো কথা এখানে কারোরই অভিজ্ঞতা নাই। আচ্ছা, আমরা তাহলে হ্যাঁ বলেন। আইনি যেহেতু আইন করতেছি আমরা, তাহলে আমাদের মাথায় সেটা আসবে। এখন যেহেতু রিজেক্ট করছে, জি জি, তাহলে আমি ঊর্ধ্বতন কারোর কাছে দিতে পারি। কারেক্ট। আর ঊর্ধ্বতন রিজেক্ট করে দিল, তাহলে 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 সেটা একটা আপিলের সুযোগ থাকবে। আপিলের সুযোগ থাকবে। আচ্ছা, তার মানে এরকমটা হতে পারে, তাই না? হতে পারে না? খুব স্বাভাবিক না? আবার দেখেন, এই যে আপনি বললেন যে মোহরি রেজিস্ট্রেশন করতেছে, লিখতেছে, ভালো কথা, উনি একই জিনিস দুইবার লিখতে পারে না? লিখতে পারে, দুষ্টামি করতে পারে তো? দুষ্টামি কি হয় না আমাদের দেশে? অ্যাভেলেবেল হয়, অহরহ হয়। এখন ঘটনা হচ্ছে এই রেজিস্ট্রেশন গুলো কোনো ট্র্যাকিং নাম্বার নাই, কোনো কিউআর কোড নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। তার মানে কি, ডবল জিনিস হলে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ ওটা ধরতে পারে না, ধরার কোনো অপশন নাই। আপনি জমি কিনছেন, ভালো কথা, টাকা পয়সা দিচ্ছেন, রেজিস্ট্রি আপনার নামে হয়ে গেছে, যখন আপনি মাঠে গেছেন তখন দেখতে পাইতেছেন আপনার জমিতে আরেকজন বিল্ডিং তুলতেছে, হইতেছে তো? কারণটা কি? এখন ওই জন্য কি আমি সরকারকে ধরবো যে আমি এতগুলো টাকা দিলাম, রেজিস্ট্রেশন করলাম, তাহলে আমার এই ডাবল হলো কি জন্য? সরকার কি সেই দায় নিবে সাথে সাথে? সরকার সেই দায় সাথে সাথে নিবে না। তখন অ্যাডভোকেটের কাজটা হবে কি? মানে চিন্তাগুলো আপনারা এইভাবে করেন, মানে প্রশস্ত করেন। হ্যাঁ, মানে চিন্তা ভাবনাগুলো আসলে ওই সিলেবাস কেন্দ্রিক রাখবেন না। আপনারা চিন্তা করবেন এই আইনটা পাইছি, যে কোনো আইনই পাবেন, মানে আমরা একটু নেগেটিভ চিন্তাই করি যে আমাদের টার্গেট থাকবে এখান থেকে আমার ধান্দা কিভাবে হবে। আর যদি ভদ্রভাবে বলেন তাহলে এখান থেকে আমি কিভাবে সার্ভিস দিব, এটা হচ্ছে ভদ্র ভাষা আর কি। ঠিক আছে, আমি প্র্যাকটিস করতেছি কিভাবে সার্ভিস দিব। আর যদি একটু নেগেটিভলি বলি তাহলে কিভাবে এখান থেকে আমি কিভাবে ইনকাম করতে পারবো। তার মানে কি দেখেন, আমাদের প্রসেসটা যদি আমরা এইভাবে বলি, বা রেজিস্ট্রেশন আইনটাকে এখন যেটা বলবো এটা একদম মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের নিজেদের মতো করে লিখেন, দেখবেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ চলে আসবে। হ্যাঁ, নিজেদের মতো করে লিখেন। প্রথমে কি থাকবে, রেজিস্ট্রেশনটা আসলে কি? প্রথমে চিন্তা আসবে এটা যে রেজিস্ট্রেশনটা আসলে কি। এই যে আমরা রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রি করতেছি, এটা আসলে কি জিনিস, এটা কি, মানে এটার আমার সুবিধাটা কি? এটা কি আমি সবাইকে দেখাবো এই জন্য রেজিস্ট্রি করি, নাকি এটা আমার কাছে থাকে, আমার কি প্রাইভেট জিনিস, নাকি এটা পাবলিক প্রপার্টি? এটা কি জিনিস, আমি এটা কেন রেজিস্ট্রি করি? সবার আগে প্রশ্নটা থাকবে এটা, যে রেজিস্ট্রি মানেটা আসলে কি। রেজিস্ট্রি মানেটা আসলে কি বলতেছে দেখেন, যেটা হচ্ছে আসলে পাবলিক সার্টিফিকেট। সেটা কিসের? প্রাইভেট ডকুমেন্টসের। তার মানে আপনি নিজস্ব ডকুমেন্টের পাবলিক সার্টিফিকেট। এখন পাবলিক সার্টিফিকেট কেন লাগে? কারণ আমরা এটাকে কি করি, হ্যান্ড ওভার করি। যখন আমরা হ্যান্ড ওভার করতে যাই তখন ওই পাবলিক সার্টিফিকেটের উপর ভিত্তি করে আমাকে হ্যান্ড ওভার করতে হয়। কিন্তু মূলত এটা হচ্ছে আমাদের কি, প্রাইভেট ডকুমেন্ট। এটা এমন না যে এটা রেজিস্ট্রেশন করার পরে বাংলাদেশের সবাই দেখাই বেড়াবো, এটা কিন্তু এমন না। তার মানে এটা আমার প্রাইভেট ডকুমেন্ট, কিন্তু এটা রেজিস্ট্রেশন করার পরে এটা কি হচ্ছে, এটা পাবলিক একটা সার্টিফিকেট আমাকে দিচ্ছে, যেটাকেই বলা হচ্ছে আসলে রেজিস্ট্রি। এই প্রসেসটাকে এখন করার জন্য এটাকে আমি নিজে নিজে করতে পারবো? আমি নিজে নিজে করতে পারবো না। আমার কে করবে? এটা সরকার করবে। এখন সরকার কি করছেন, এখানে একটা কর্তৃপক্ষ নিয়োগ করছেন। ঠিক আছে, এখন এই কর্তৃপক্ষর আগে চিন্তা করবেন এইভাবে যে সর্বোচ্চ পর্যায়ে কে আছে। কর্তৃপক্ষ সর্বোচ্চ পর্যায়ে কে আছে বলতেছে, মহাপরিদর্শক একজন আছে, যাকে আমরা কি বলতেছি, ইন্সপেক্টর জেনারেল বা আইজি।
ঠিক আছে, মানে উপরে একদম কে থাকবে, ইন্সপেক্টর জেনারেল, তার নিচে কে থাকবে, তার নিচে থাকবে হলো রেজিস্ট্রার, তার নিচে কে থাকবে, সাব রেজিস্ট্রার, তার নিচে কে থাকবে, ইন্সপেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ। তার মানে আমি একটা প্রসেসে যখন যাচ্ছি, সেই প্রসেসে যাওয়ার সাথে সাথে, সরকারি অফিসে যাওয়ার সাথে সাথে আমি ওখানে কি পাচ্ছি, 4টা অথরিটি পাচ্ছি। প্রথমে কাকে পাচ্ছি আমি, ইন্সপেক্টর জেনারেল, তার নিচে পাচ্ছি কি রেজিস্ট্রার, তার নিচে পাচ্ছি কি সাব রেজিস্ট্রার, তার নিচে পাচ্ছি কি ইন্সপেক্টর। এখন ঘটনা হচ্ছে সবগুলো কি এক জায়গায় বসে থাকবে? আপনি যদি ধরে রাখেন যে বাংলাদেশের সমস্ত রেজিস্ট্রেশন একটা অফিসে হবে, তাহলে সবাই এক জায়গায় বসে থাকবে। কিন্তু বাংলাদেশের সবাই তার এক জায়গায় আসবে না। তখন কি করছে, কাজের সুবিধার্থে জেলা উপজেলা পর্যায়ে এই রেজিস্ট্রি অফিসগুলোকে তখন কি করছে, ছড়াই দিছে। এখন যখন ছড়াই দিছে, তখন এই যে 4টার যে পাওয়ার আছে বা 4টা যে পদ আছে, এই 4টা পদাধিকার তখন কি করছে, বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিভাবে, জেলা পর্যায়ে আমরা তখন বলতেছি কি রেজিস্ট্রার থাকবে, তার মানে রেজিস্ট্রারের অধীনে কি থাকবে, সাব রেজিস্ট্রার থাকবে, ইন্সপেক্টর থাকবে। এখন এটা আমরা অফিসিয়াল একটা প্রসেস দেখলাম, যে অফিসিয়াল এই ধাপ আমরা দেখলাম। এখন আমরা কি করছি, ওই যে আমরা মোহরি বলি বা আমরা নিজেরাই বলি, আমরা কি করলাম, একটা দলিল লিখলাম, লেখার পরে আমরা রেজিস্ট্রি অফিসে গেলাম। এখন যাওয়ার পরে যে কোনো কারণেই হোক না কেন, সাব রেজিস্ট্রার বলতেছে যে এটা সমস্ত নাই, ডকুমেন্টস নাই, এই সেই হ্যান ত্যান, আপনার সঙ্গে ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, এই সেই ধরেন অন্যান্য যে কোনো কারণে হোক আপনি এটা রিজেক্ট করে দিল। তখন আপনি কি করবেন, এখন আপনি করবেন আমি তো এলএলবি করছি, আইন জানি, আমি কি এখনই মামলা করে দিব, দেওয়ানি মামলা কি করা যাবে কিনা, আপনার মাথায় প্রশ্ন আসবে এরকম। এখন বলা হচ্ছে আমাদের আইনে কি বলতেছে, রেজিস্ট্রেশন আইনে, যে না আগে এটা করতে পারবেন না। কারণ হচ্ছে সাব রেজিস্ট্রার যদি না বলে দেয়, তখন আপনি কি করবেন, রেজিস্ট্রারের কাছে গিয়ে আপনি অভিযোগ জানাবেন বা আপিল করবেন। এখন ওই রেজিস্ট্রারও যদি আপনাকে রিজেক্ট করে দেয়, তারপর আপনি কোর্টে আসবেন, আগেই আপনি কোর্টের দরজা নক করবেন না। দেখা গেল সাব রেজিস্ট্রার রিজেক্ট করছে, আপনি কি করছেন, আমরা অনেকেই মনে করেন অনেক গাম্ভীর্যতা নিয়ে চলে আসে উকিলের কাছে, না আমি মামলা করে দিব, এই সেই হ্যান ত্যান করবো। কিন্তু অযথায় তখন কি হয়ে গেলে একটা আলাদা খরচাপাতি হয়ে যায়, হওয়ার পরে তখন দেখা যায় কোর্ট থেকে মামলাটা রিজেক্ট হয়ে যায়। আমরা কিন্তু সিপিসিতে দেখবো যে কি কি কারণে মামলা রিজেক্ট হয়ে যায়। ঠিক আছে, তার অন্যতম একটা পয়েন্ট হচ্ছে এটা। তার মানে আমরা যখন কোনো আইন করবো, সাপোজ কথার কথা সিপিসি বার কাউন্সিল আছে, ওটাতে আমরা এক্সট্রা জোর দিব। ওই মধ্যে আমরা জানলাম না যে রেজিস্ট্রেশনের এই কারণে রিজেক্ট হতে পারে বা এই কারণে রিজেক্ট। দেখেন আমরা যখন রেজিস্ট্রেশন আইনটা ভালোভাবে পড়ছি, তখন ওখান থেকে ওই কাজটা আমাদের অটোমেটিক মাথায় চলে আসতেছে। এটাই হচ্ছে আইনের সঙ্গে, মানে একটা আইনের সঙ্গে আরেকটা আইন কিভাবে আমরা মিলাই করবো, সেটা একটা নর্মাল প্রসেস আর কি। তো আমরা এখন গেলাম, কি করলাম, আমাদের দিল না, রেজিস্ট্রারও যখন ক্যান্সেল করে দিল। এখন বলতে পারেন তাহলে ইন্সপেক্টর জেনারেল কাছে তো আমরা যাইতে পারতাম, কিন্তু আমাদের আইনে বলতেছে ওই পর্যন্ত আর যাওয়ার দরকার নাই, তোমরা কি তখন কি করতে পারবো, আমরা আদালতে তখন এটার মামলা দায়ের করতে পারবো। এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস যদি না বলে। এখন ঘটনা হচ্ছে, আপনি এখন দেখতেছেন যে ওই যে সাব রেজিস্ট্রার বলেন আর রেজিস্ট্রার বলেন, সে আপনার কাছে ধরেন টাকা পয়সা খাওয়ার কথা বলেন বা অন্যান্য কোনো উপায়ে বলেন, বা আপনি দেখতেছেন যে আপনার ডকুমেন্টসটাকে বা অন্য ডকুমেন্টসের সঙ্গে মিলায় আপনারটা জাল প্রমাণ করতেছে, তার মানে কি একটা দুষ্টামি করতেছে। যদি এইরকম হয় তাহলে কি করবেন? বা আপনি নিজে ধরেন জাল ডকুমেন্টস নিয়ে গেছেন, বা আপনি আরেকজনের জমি গেছেন, তার জমি ডকুমেন্টসটা জাল, যদি এইরকম কোনো কিছু ধরা পড়ে আর কি, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে একমাত্র দেওয়ানি প্রকৃতির আইন, যেখানে শাস্তির কথা উল্লেখ আছে। এটা অবশ্যই মনে রাখবেন, এটাই হচ্ছে রেজিস্ট্রেশন আইনটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির আইন, কিন্তু এটাতে আবার শাস্তির কথা উল্লেখ করা আছে। কয় বছর? 7 বছরের কথা বলা আছে। যদি কেউ দুষ্টামি করে এরকম, তাহলে তার শাস্তি হবে 7 বছর। এখন সেটা সরকারি কর্মকর্তা বলেন, আপনি যে 2 নম্বরই করতে গেছেন, আপনার বেলাও একই শাস্তি প্রযোজ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই নর্মাল প্রসেসটা গেল। এখন ঘটনা হচ্ছে, এই নর্মাল প্রসেস যখন আমাদের শেষ হবে, তারপরের প্রসেসটা কি হবে? তারপরের প্রসেসটা জানার জন্য আমাদের কিন্তু ওই যে 17 নম্বর ধারার আলোকে আমরা এখন বাকি যেগুলো আছে আমরা এগুলো দেখবো। সেটা কি, কোন কোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে, কোন কোনগুলো হবে না, কোন কোনগুলো ঐচ্ছিক, কোন কোন সরকারি ডকুমেন্টস গুলো রেজিস্ট্রেশনের আওতায় আসবে না। ঠিক আছে, 17 সঙ্গে যুক্ত করবেন এটা কোনটা, যে আমার কোনটা কোনটা রেজিস্ট্রেশন করতে হবে না, এটা তো 17 নম্বরে আছে। 18 নম্বরে কি আছে কেউ বলতে পারবেন? 18 নম্বরে কি বলা আছে, যে আপনার ইচ্ছাধীন, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তার মানে 17 নম্বরে বলে দিচ্ছে কোনটা করবেন কোনটা করবেন না। 18তে বলতেছে কি, যে আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। এখন এই যে করতে পারবো কি করতে পারবো না, এটার আবার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। সেটা কি,
আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়েছিলাম, মনে আছে আপনাদের? জি, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম তো। ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, তাই না? সুনির্দিষ্ট প্রতিকার আইনে দেখবেন একটা জায়গায় এরকম বলা আছে যে আপনি একটা কাজ অর্ধেক করছেন, একটা একজনের সঙ্গে আপনি চুক্তি করছেন, সে কাজটা অর্ধেক করছে, বাকি অর্ধেকটা করে নাই, বা বাকি অর্ধেকটা করা আপনি করাইতে চাইতেছেন যেন সে বাকি অর্ধেকটা করে। যদি না করে তাহলে সে যে ক্ষতিপূরণটা দিবে সেটা আপনার মানে ওই ক্ষতিপূরণটা আপনার রেমেডি হিসেবে কাউন্ট হবে না। এরকম একটা জিনিস পড়ছিলাম না, মনে আছে? ধরেন আপনি একজনকে কন্ট্রাক্ট দিচ্ছেন একটা ব্রিজ করার জন্য, সে অর্ধেক ব্রিজ করে বাকি অর্ধেকটা বলতে আমি করতে পারবো না, ভাই এই যে ধর 10 লাখ টাকা দিয়ে দিলাম, আপনার কি পারপাস সার্ভ হবে? আপনি বলতেছেন না আমার টাকা দরকার না, আমার আসলে কাজই দরকার। এখন ঘটনা হচ্ছে এই সকল ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। যদি রেজিস্ট্রি না করি আমরা তাহলে কি পারবো না? আমরা ওই সুনির্দিষ্ট প্রতিকার আইনে ওটার প্রতিকারটা আমরা পাবো না। এই কথাগুলো কিন্তু কখনোই সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়ার সময় কেউ কখনো বলে না। কারণ সুনির্দিষ্ট প্রতিকার আইনে সবাই করে কি শুধু উদ্যোগগুলো রাখে যে এই জিনিসগুলো এই আছে, 12 নম্বরে আছে চুক্তির বাস্তবায়ন, 12 উল্টা 21 আছে চুক্তির, মানে এই যে মানে গদবাধা কিছু কিছু নিয়ম আছে, চুক্তি কি বলে সুনির্দিষ্ট প্রতিকার 5 রকম ভাবে প্রতিকার দেয়, এই সেই মানে এই জিনিসগুলো মুখস্থ করে। আসলে এই ভিতরের ফ্যাক্ট গুলোতে যখন যাবেন তখন দেখবেন এগুলো মুখস্থ করতে হবে না, অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে? তার মানে আমাদের রেজিস্ট্রেশন আইনটা কোথায় কোথায় তাহলে চাপ প্রয়োগ করতেছেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনে, সম্পত্তি হস্তান্তর আইনে তো আছে। 17 ধারায় আরেকটা জিনিস স্পষ্ট করে বলা আছে, দেখবেন লিজের কথা বলা আছে। আমরা এর আগে সম্পত্তি হস্তান্তর আইনে আমরা দেখেছিলাম যে কত রকম ভাবে সম্পত্তি হস্তান্তর করা যায়, তার মধ্যে একটা ছিল লিজ। তো লিজের ক্ষেত্রে এখানে বলা আছে কি রেজিস্ট্রেশন করতে হবে। এখন আপনারা দেখবেন আমরা যারা বাসা ভাড়ায় থাকি বিভিন্ন জায়গায়, বাড়িওয়ালারা কিন্তু কখনোই রেজিস্ট্রেশন করে না। কেন করে না জানেন? বা যদি আপনি কোন চুক্তি করতে যান, সাপোজ মনে করেন যে একটা নর্মালি ওয়েতে ধরেন কোনো গোডাউন টোডাউন কোনো দোকান টোকান এসবের সাধারণত ওরা চুক্তি করতে চায় না, বাসা ভাড়া তো প্রশ্নই ওঠে না। ঠিক আছে? কারণটা কি? এই কারণটার উত্তরটা দেওয়া আছে কিন্তু আমাদের 17 ধারায়। লিজ সম্পর্কে কি বলা আছে বলতে পারবেন? আপনারা কি আছেন কেউ? আমি একটু হ্যাঁ না কিছু একটা বলবেন। শুনতেছি। লিজ নিয়ে কি বলা আছে বলুন তো? শুনতে পাচ্ছি। শুধু শুনলে তো হবে না, রেসপন্স করতে হবে সাথে সাথে। 17 নম্বর পড়ছেন একদম লিজ নিয়ে তো কারো কোনো, আমাকে কিন্তু শুরুতেই কিন্তু কেউ প্রশ্ন করেন নাই যে লিজ নিয়ে কোনো সংশয় আছে। তার মানে লিজটা আপনারা পড়ছেন। লিজে কি বলা আছে আসলে? এখানে বলছে যে এই 1 বছরের ঊর্ধ্বে কোনো যদি হয়, হ্যাঁ, সেটা এক বছরের বেশি হলে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমাদের বাড়িওয়ালারা মানে করে এটা? ভাড়া হোক বা আমাদের বাড়িওয়ালারা কি এটা করে? বাড়িওয়ালার ক্ষেত্রে উল্লেখ নেই। আর বাড়িওয়ালা তো কখনো এরকম করা লিজ হয় কারা না, দেয়? কেন হয় না আচ্ছা, সেটা বুঝতে লিজ পারছি না। কারা দেয়? লিজ কারা দেয়? লিস্টদের মালিক 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 আচ্ছা, ওই মালিক পক্ষের একটা নাম আমরা বাড়িওয়ালা বলছি। তার মানে কি বাড়িওয়ালা মালিক পক্ষ না? জি, মালিক পক্ষ। অবশ্যই মালিক পক্ষ। এখন ঘটনা হচ্ছে বাড়িওয়ালার কথা এখানে বলা নাই, তার মানে কি আমি বাড়িওয়ালা বলতে পারবো না? মালিক পক্ষ যে কেউ আছে তাকেই আমরা বলতে পারবো এটা। এখন এটা না করার সত্যটা কি? কারণ আমাদের রেজিস্ট্রেশন আইন বলতেছে কি 1 বছরের যদি বেশি হয় তাহলে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা দেখবেন এটা ঢাকায় আছে আর কি, তারা একটা ফর্ম অলরেডি ফিল আপ করতে বলে। হ্যাঁ, মানে আমি যে জায়গায় থাকি আমাদের একটা ফর্ম আছে, ওখানে কিন্তু ওই 11 মাসের কথা উল্লেখ করা থাকে। ঠিক আছে? এখন যদিও তারা মৌখিকভাবে বলে যে ভাড়া বাড়বে 2 বছরের পরে, কিন্তু তারা ওখানে 11 মাসটা উল্লেখ করে। আমি তখন জিজ্ঞাসা মানে করি নাই কখনো বাড়িওয়ালাকে, কিন্তু তার ফর্মটা আমি দেখেছি এই আপনাদের এই রেজিস্ট্রেশনের পড়ার পরে, মানে লিজ নিয়ে জানার পরে আর কি, যে দেখি তো ওখানে আসলে কি লেখা ছিল। তখন দেখুন 11 মাস লেখা আছে এবং খুব টেকনিক্যালি এটা লিখছে এই জন্য, কারণ 12 মাস হলে তখন সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন আলাদা খরচ করতে হবে, ওই জন্য তার খরচে যাবে না। কিন্তু আইনগত ভাবে কিন্তু আপনাকে ওখানে উল্লেখ করা আছে কিন্তু 1 থেকে 11 মাস। যদিও এটা এখনো আমাদের দেশে ওইভাবে সব জায়গায় প্রচলন নাই, কিন্তু আইনি ব্যাখ্যা যেহেতু আছে জাস্ট সেটার একটা প্রয়োগের উদাহরণটা দিলাম আর কি। আচ্ছা, এখন দেখা গেল এই লিজের ক্ষেত্রে 1 বছর হলে তখন সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর একটা শর্ত দেওয়া আছে, যদি সম্পত্তির পরিমাণটা 100 টাকার বেশি হয়। কারণ ওই সময়টাতে আসলে 100 টাকার ভ্যালুটা অনেক ছিল, যার ফলে 100 টাকা উল্লেখ করা আছে। আচ্ছা, আর কি কি প্রতিবন্ধকতা আছে আপনার পেয়েছেন সব ওভারঅল সবকিছু মিলিয়ে বলেন তো? যে আমি প্রথমে কি পাইলাম,
জমি রেজিস্ট্রি করতে গেলাম, রেজিস্ট্রি করতে যাই রেজিস্ট্রি অফিস পাইলাম, রেজিস্ট্রি অফিস আমাদের রিজেক্ট করলো, তারপরে আমরা কোথায় গেলাম, রেজিস্ট্রি অফিস যদি দুষ্টামি করে তাহলে সেটার কিভাবে প্রতিকার পাবো, এইটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে? না ভাই, এতটুকু ঠিক আছে। এতটুকু পরিষ্কার? জি। আচ্ছা, এতটুকু যদি পরিষ্কার হয়ে থাকে, বাকি যেগুলো আছে এগুলোতে বলা হচ্ছে কি শাস্তির কথাটা তো বলছি আপনাদের। এখন বাকি আছে কি কোনগুলা রেজিস্ট্রেশন হবে, কোনগুলা রেজিস্ট্রেশন হবে না, কোন কোন ক্ষেত্রে রেজিস্ট্রেশন হবে, কোন কোন ক্ষেত্রে হবে না, রেজিস্ট্রেশনের ইফেক্টে কি হবে, কি কি সুবিধা পাবেন, কি কি পাবেন না, জাস্ট এই বিষয়গুলো আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সরকার যেসব জায়গায় সরকারের ইনভলভমেন্ট থাকবে সেই সব জায়গায় রেজিস্ট্রেশন দরকার নাই। এখন বলতে পারেন সরকার কোন কোন জায়গায় থাকবে, কারো কোনো আইডিয়া আছে? জমি জমা সংক্রান্ত ইস্যুতে কোন কোন জায়গায় সরকারের সম্পৃক্ততা থাকে, কেউ বলতে পারবেন? খাস খাস জমিনপত্র, জমি জামাতে খাস জমি সরকারের ইনভলভমেন্ট আছে। আর তারপর ওই যে নদী নালা, সরকারের ইনভলভমেন্ট আছে। আচ্ছা, আর আপনারা দেখবেন সরকার প্রতি বছর বা 2-3 বছর পর পর রেকর্ড করে, 3 বছর পর পর, হ্যাঁ সরকার রেকর্ড করে। ওটা কি রেজিস্ট্রেশন করে? ওই জিনিসগুলো কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় না, ঠিক আছে? এটা আমরা পাবো কোথায়, একটু ধারাটা নোট রাখেন, এটা হচ্ছে 90 ধারা, হ্যাঁ। মানে সরকার কোন কোন গুলোতে, মানে সরকার যেসব জায়গাতে সরাসরি সম্পৃক্ততা থাকবে সেই সব জায়গায় রেজিস্ট্রেশনের দরকার হয় না। সেটা কি থাকবে, সেটা হচ্ছে সরকার যদি কোথাও সার্ভে করে সেটা রেজিস্ট্রেশনের দরকার হবে না। সরকার যদি কোনো রেভিনিউ সেটেলমেন্ট করে, কম বেশি করে, তাহলে সেটার ক্ষেত্রে রেজিস্ট্রেশনের দরকার হবে না, কেননা সরকার নিজেই তো সরকার, তার জন্য আলাদা কোনো কি দরকার হয় না, এটার কোনো রেজিস্ট্রেশন দরকার হবে না। এখন যদি বলা হয়ে থাকে যে আমরা তো শুধু 17 ধারা পড়ছি যে কোনটা রেজিস্ট্রেশন করতে হবে কোনটা হবে না, 18 ধারা পড়লাম কি ঐচ্ছিক, মন চাইলে রেজিস্ট্রেশন করবো, মন চাইলে করবো না, আমরা 90 ধারা জানি না, তাহলে কি আমাদের সম্পূর্ণটা জানা হবে না? তার মানেটা কি দাঁড়ালো, যে রেজিস্ট্রেশন হবে না, শুধুমাত্র 17তে যেটা আছে এটাই সম্পূর্ণ, ওর সঙ্গে আমাদের অবশ্যই 90 ধারাটা যুক্ত করে করতে হবে। এইবার আসেন আমরা এই যে এখন ওভারঅল সম্পূর্ণ রেজিস্ট্রেশন আইন সম্পর্কে এখন আমরা জানার পরে এখন এখন মানে আজকের আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইনটাকে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি যাব, গিয়ে আমরা এইখান থেকে ধরেন আপনি আগেই বলেছি অ্যাডভোকেট হয়ে গেছেন, একদম রেজিস্ট্রেশন করতে এসেছে, সেটার ক্ষেত্রে কত টাকা কিভাবে বের করতে হবে সেই হিসাবটা করে দেখাবেন। কোথা থেকে কিভাবে বের করবেন সেটা আপনাদের ব্যাপার, যদি না পারেন আমারে বলবেন, কিন্তু চেষ্টাটা করবেন। পারবেন না? ধরুন আসছে একজন, চেষ্টা করেন, ঠিক আছে? স্ট্যাম্প কত টাকা লাগবে, কোনটা কিভাবে করতে হবে, মানে যতটুকু পারেন চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে? আর রেজিস্ট্রেশন আইনের আরো কি কি আছে, আসলে ওভারঅল হচ্ছে এটাই। আর এছাড়া কিছু উইল সম্পর্কে কিছু বলা আছে, তারপরে হচ্ছে ওই যে সরকারি অফিসগুলোতে কোন কোন ফাইল কিভাবে মেনটেন করবে, মানে 5টা ফাইলের কথা বর্ণনা করা আছে, ঠিক আছে? এই বিষয়গুলো আছে আর কি। কিন্তু আমাদের যে জায়গাগুলো জানলে বা যে জায়গাগুলো না জানলে আমরা রেজিস্ট্রেশন আইনটাকে প্রয়োগ কিভাবে হইতেছে সেটা জানতে পারবো না, সে সম্পর্কে আমরা জানছি। এবার বাকিটা হচ্ছে আপনারা প্রয়োগ করতে গিয়ে যখন যে জায়গায় আটকাবেন, যদি না বুঝেন ওই জায়গায় নোট রাখবেন যে ভাই এই জায়গাটা আসলে বুঝি নাই। মানে আমরা এখন একদম সরাসরি প্র্যাকটিক্যালি দেবো, এর সঙ্গে আপনাকে বলে দিই স্ট্যাম্প একটা অবশ্যই করবেন, যেটা আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? কোনটা ভাইয়া? স্ট্যাম্প অ্যাক্ট, স্ট্যাম্প। ঠিক আছে, বাকিটা চেষ্টা করেন, চেষ্টা করার পরে আগাবো। এখানে যদি আর কোনো নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে একটু নোট করে রাখবেন যে এই প্র্যাকটিক্যালিতে গিয়ে আমরা আসলে এই এই জায়গাগুলোতে এই এই জিনিসগুলো বুঝি না। আমি চাইবো যে আপনারা মোটামুটি 10 থেকে 15টা এরকম মানে প্রশ্ন লিখে নিয়ে আসবেন যে ভাইয়া এটা পড়ছি, এইটা মানে বুঝি নাই, এইটুক বুঝি নাই, এরকমটা না। মানে আপনাদের প্রশ্নের ক্যাটাগরিটাও যেন ওই আইনের শিক্ষার্থীর মতোই হয় যে ভাইয়া এইটা পড়ছি, এটা আমি এইভাবে এইভাবে বুঝছি, এই এই জায়গায় এই কয়েকটা প্রশ্ন আমি উত্তর পাই নাই বা আমি বুঝি নাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, 2 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা। আমি চাই আপনারা মোটামুটি 15-20টার জন্য প্রশ্ন নিয়ে আসেন, ঠিক আছে? এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন পর্যন্ত ভাইয়া
তেমন তো প্রশ্ন দেখতেছি না আসলে। আচ্ছা, তাহলে প্রশ্ন তৈরি করেন। যদি প্রশ্ন থাকে তাহলে করি। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করবো, নতুবা আমরা অন্য একটা আইনে যাবো আর কি। এটার সঙ্গে আর কি আছে? সরকারি দাবি আদায় আছে আর ভূমি আছে। আচ্ছা, সরকারি দাবি আদায়ে যাবো তাহলে। হ্যাঁ, ঠিক আছে, জি। নেক্সট ক্লাসে আমরা সরকারি দাবি আদায়ে যাবো তাহলে, কিন্তু এটার প্রশ্নটা নেওয়ার পরে। জি তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম।